বেডরুমের ভেতরে ঢুকে রাশেদ দেখলো তার স্ত্রী অন্য একজনের সাথে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। তার শরীরটা একটা বেডশিট দিয়ে ঢাকা। নুরু তাকে দেখে একটা হাসি দিয়ে বিছানা থেকে নেমে নিজের পোশাকটা পরে নিয়ে বলল, দারুণ। কিন্তু রাশেদ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে পাগলের মতো নিজের চুল ছিঁড়তে লাগলো। ঠিক তখনই আয়েশা খুশিতে হাসতে লাগলো। রাশেদ উত্তেজিত হয়ে বলল, তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে পারলে? আমি তোমার স্বামী, আর আমি থাকতে তুমি এরকম একটা থার্ড ক্লাস ছেলের সাথে আমার বাসায় আমার বিছানায় এসব নোংরা কাজ করে ফেললে? তোমাকে দেখে তো আজকে আমার সেই মতো লাগছে। এই শাউট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার রাশেদ। আয়েশার এই ভয়ঙ্কর চেহারা দেখে রাশেদ কিছুটা আটকে উঠল। তুমি কি ভেবেছ মেয়েরা হাতের পুতুল? যখন ইচ্ছা নাচালাম আর পেয়ে যাব? মন চাইলে একটা বাসায় নিয়ে আরেকটাকে নিয়ে ফুর্তি করব? তুমি যেমন স্বামী হয়ে আমার সাথে বেইমানি করেছো, আমাকে ঠকিয়েছো, ঠিক তেমনি তোমাকে উচিত শিক্ষা দিবার জন্য আজকে আমি এই কাজ করেছি। আয়েশা আবারও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। পরদিন সকালে রাশেদ আয়নার সামনে টাই পড়তে পড়তে ভাবছে, আমি সত্যি আয়েশার সাথে খারাপ করেছি। ওকে বাসায় রেখে দিনের পর দিন আমি আমার সেক্রেটারির সাথে প্রেম করেছি। এমনকি তার শরীরে শিহরণ জাগিয়ে আমার ক্ষুধা মিটিয়েছি, যার ফল আমার নিজের চোখে আমার স্ত্রীকে অন্য একজনের সাথে বিছানায় দেখতে হলো। চোখের জল মুছে রাশেদ অফিস থেকে চলে যেতে রওনা হবে। এমন সময় বাহিরে একটু হাসাহাসির শব্দ শুনলো। আবারও স্পষ্ট শুনতে পাচ্ছে তার স্ত্রী আয়েশার কণ্ঠ। পর্দার আড়াল থেকে দেখলো আয়েশা ছেলেটাকে নিয়ে ঘরে চলে এলো। ছেলেটা আয়েশাকে আদর করতে করতে বলছে, তুমি যা চিনিস না, তোমাকে দেখলে তো যে কোনো ছেলের মাথা ঘুরে যাবে। আর আমি তো তোমাকে প্রথম দিন দেখেই তোমার মধু খাবার জন্য পাগল ছিলাম, আর আজকে তোমাকে নিজের করে পেয়েছি। অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমার তো তোমাকে ছাড়তে মন চায় না, মন চায় সারা দিন তোমার সাথে লেপতে থাকি। আচ্ছা, তোমার স্বামী কি বাসায় আছে নাকি চলে গেছে? আমার স্বামী বাসায় থাকলেও কোনো সমস্যা নেই, আর না থাকলেও কিছু যায় আসে না, কারণ আমি ওর কোনো কথা শুনতে পারবো না। এবার থেকে যা ইচ্ছা তাই করব, বলে ছেলেটাকে হাত দিয়ে আদর করতে লাগলো। রাশেদ ছুটে এসে বলল, কি ব্যাপার, তুমি ওকে কেন নিয়ে এলে? আয়েশা বলল, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও, আমার কোনো কাজে বাধা দিয়ে সময় নষ্ট করবে না। আর তাছাড়া তোমার কোনো কথা আমি শুনবো না, সেটা তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি। রাশেদ এবার আয়েশার হাত ধরে বলল, ডার্লিং, তুমি যা করেছো সেটা আমি ভুলে যাব, কিন্তু তুমি প্লিজ আর এসব করবে না। আমার ক্ষমা চাওয়া উচিত ছিল কালকেই তোমার কাছে, আমার ভুল হয়েছে। আয়েশা বলল, বিশ্বাস একটা কাঁচের গ্লাসের মতো, সেটা যদি একবার ভেঙে যায়, সেটা তুমি যে কোনো জিনিস দিয়ে জোড়া দিলেও ফাটলের দাগ কিন্তু কিছুতেই যাবে না। বলেই রাশেদকে একটা ধাক্কা দিয়ে নুরুকে সাথে নিয়ে রুমে চলে গেল হাসতে হাসতে। রাশেদ দরজার সামনে এসে বারবার বাড়ি দিতে লাগলো, প্লিজ আয়েশা, এমনটা করো না প্লিজ, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি যেন মরে যাচ্ছি ভেতরে, আর এমন করো না প্লিজ। আমি আজকে বললাম আমি আর কোনো দিনও কোনো মেয়ের কাছে যাব না, প্লিজ ডার্লিং, তুমি এভাবে আমাকে কষ্ট দিও না। এজন্যই তো কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তারপর রাশেদ দরজার বাহিরে থেকে বিভিন্ন শিহরণের শব্দ শুনতে লাগলো। ভেতর থেকে উচ্চস্বরে উ শব্দ হতে লাগলো। শব্দ শুনে রাশেদের মনে হলো ছেলেটা যেন আয়েশার শরীরটা খাবলে খাচ্ছে। রাশেদ আর সহ্য করতে না পেরে চোখের জল মুছে চলে গেল। এদিকে অফিসে রাশেদের খালি কেবিনে তার সেক্রেটারি ঢুকে দেখলো রাশেদ এখনো আসেনি। তারপর বের হয়ে যেতে চাইলো, তখনই আসলো রাশেদ। নীলা আদর করে বলল, কি ব্যাপার, আজকে এত লেট? রাশেদ হাত সরিয়ে বসে গেল। কি হলো, মন খারাপ নাকি? এসো, আমি মন ভালো করে দিচ্ছি। নীলা আবারও রাশেদকে ধরতে চাইলে রাশেদ বিরক্ত হয়ে দাঁড়িয়ে বলল, তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আজকে। কি কথা? তুমি আমাকে ভালোবাসো? এই তো জানি তো। রাশেদ আবারও তাকে ছাড়িয়ে বলল, আমি তোমার সাথে আর এরকম অবৈধ সম্পর্ক রাখতে চাচ্ছি না। মানে এসব তুমি কি বলছো? ও, তোমার মন খারাপ তাই হয়তো বলছো, বুঝতে পেরেছি। আমি যেটা বলেছি সেটা সুস্থ মস্তিষ্কে বলেছি। আমি আর এরকম আমার স্ত্রীকে ঠকাতে চাই না। আমি ওকে অনেক ঠকিয়েছি, দিনের পর দিন ওর অবর্তমানে তোমার সাথে এসব করেছি, কিন্তু আমার চোখ খুলে গেছে। আমি অনেক বড় গুনাহ করেছি এতদিন, আমাকে তুমি মাফ করো, আমি তোমার কাছে অপরাধী। নীলা অবাক হয়ে বলল, তুমি আমার সাথে রিলেশন রাখবে না মানে কি? আমি তো তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, তাছাড়া আমাদের বিয়ে করার কথা, ওসব ভুলে যাও। আর যদি ভুলতে না পারো তাহলে আমি তোমাকে তোমার চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হব। আমার রিকোয়েস্ট, তুমি আমার সাথে শুধুমাত্র একজন সেক্রেটারি হিসাবেই কথা বলবে। আমার আজকে কিছুই ভালো লাগছে না, আমি বের হয়ে যাচ্ছি। অফিস থেকে বের হতে যাবে এমন সময় দেখা হলো নুরুর সাথে। রাশেদ নিজেকে আটকে রাখতে পারল না, তাই সে উত্তেজিত হয়ে তার কলার ধরে বলল, অশিক্ষিত মূর্খ, তোর এত বড় সাহস, তুই সামান্য একটা মানুষ আমার মতো শিল্পপতির ঘরে বউ চুরি করতে আসিস, আমার স্ত্রীর সাথে এসব করিস, তোকে আজকে আমি কিছুতেই ছাড়বো না। কথাটা বলেই নুরুকে মারতে লাগলো। নুরু কোনোভাবে নিজেকে বাঁচিয়ে বলল, আপনি দয়া করে আগে আমার কথা শুনুন, তারপর আমাকে মারবেন। এই মুহূর্তে আপনার মনের যে অবস্থা তাতে আপনার কিছুই ভালো লাগছে না, আমি জানি। তাছাড়া আপনার কাছে আমি অপরাধী, তবে সব কথা শুনলে আশা করি আপনি মনে শান্তি পাবেন। কি শোনাতে চাস তুই আমাকে? আমার সর্বনাশ করে আবার কি শোনাবি? আমি আপনার কোনো ক্ষতি করিনি। মানে ঠিক আছে, তাহলে শুনুন। সেদিন আয়েশা ম্যাডাম আমাকে আপনার পরকীয়ার কথা জানালে, সব কথা শোনার পর আমি বললাম, বুঝতে পেরেছি, তাহলে এবার তুমি আমাকে সাহায্য করো। তুমি আমার সাথে সবকিছু করো, যত খুশি নোংরামি করো, তারপর আমি আমার স্বামীকে উচিত শিক্ষা দিতে চাই। তুমি প্লিজ আমার
করো। কথাগুলো বলে আয়েশা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। নুরু আয়েশাকে তুলে ধরে বলল, আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে এসব করতে পারবো না। আমার একটা বড় আপু ছিল গ্রামের বাড়িতে, একবার অনেক বড় বন্যা হয়, বন্যার জলে ভেসে কোথায় যেন হারিয়ে গেছে। আপনার চোখের দিকে তাকালে এখন কেন জানি আমার আপুর কথা মনে পড়ছে। আমার আপুর সাথেও এমন ঘটনা ঘটতে পারত। যাই হোক, আপনি যেহেতু আপনার সমস্যার কথা বলেছেন, আমি একজন ছোট ভাই হিসাবে আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আপনার সাথে নোংরামি করতে পারবো না। আয়েশা চোখের জল মুছে বলল, তাহলে কিভাবে কি করবে? আমি যা বলছি তা শুনুন, সেভাবেই কাজ করুন। তারপর আপনি যখন বাসায় আসলেন, দেখলেন আমাদেরকে ওই অবস্থায়, কিন্তু সত্যি বলতে আমরা আসলে কোনো খারাপ কাজ করিনি, শুধুমাত্র আপনাকে শিক্ষা দেবার জন্য আমি সেখানে বসেছিলাম। আর আজকে সকালে অফিসে আসার সময় আমাকে আপু ঘরের ভেতর নিয়ে বসালো। তারপর যখন বারবার আপনি দরজার বাইরে বাড়ি দিচ্ছিলেন, বারবার কান্না করছিলেন, তখন আপু ইচ্ছা করে এরকম শব্দ করেছিল। কিন্তু বিশ্বাস করুন, আপুর চোখ দিয়ে যখন ওর চোখের জল গড়িয়ে পড়ছিল, তখন আমি বারবার বুঝতে পারছিলাম আপু আপনাকে কতটা ভালোবাসে। তাই আমি এখানে আপনাকে এসব কথা বলতে এসেছি। আমি চাই আপনারা আগের মতো সুন্দরভাবে সংসার করুন। দয়া করে আমার বোনকে ভুল বুঝবেন না, আর আমাকেও ভুল বুঝবেন না। তাড়াতাড়ি বাসায় যান, আমার আপু একা আছে। আমার ভয় হচ্ছে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। রাশেদ নুরুর মুখের সব কথা শুনে ছুটে গেল বাসায়। বাসায় গিয়ে রাশেদ দেখলো আয়েশা একটা বিষের বোতল নিয়ে বসে তাকিয়ে আছে। তাড়াতাড়ি গিয়ে বোতলটা ছিনিয়ে নিয়ে ফেলে দিয়ে বলল, এসব তুমি কি করছো? আমাকে ছেড়ে তুমি চলে যাবে? যে মানুষটাকে এত ভালোবেসে বিয়ে করেছি, সেই মানুষটা সেদিনের পর থেকে আমাকে ঠকিয়ে অন্য মেয়ের সাথে খারাপ কাজ করছে। আমি বেঁচে থেকে কি করব কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তাই আমি একেবারে চলে যাচ্ছি তোমাকে স্বাধীন করে দিয়ে। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর সারা জীবনেও এমন কিছু করব না। আমি জানি তুমি নুরুকে দিয়ে আমাকে শিক্ষা দিয়েছো, ও আমাকে সব কথা খুলে বলেছে। এই যে তোমার পা ধরলাম, কান ধরলাম, আমি ক্ষমা চাচ্ছি, আমি অপরাধী, আমি আর জীবনেও এমন কাজ করব না। রাশেদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়েশা চোখের জল মুছলো। তারপর কিছুটা মায়া হলো স্বামীর জন্য। হাজার হলেও মেয়েটা তার স্বামীকে খুব ভালোবাসে। রাশেদের চোখের জল দেখে মনে হচ্ছে নিশ্চয়ই সে তার ভুল বুঝতে পেরেছে। এমন সময় নুরু এসে বলল, আপু প্লিজ তুমি ওনাকে ক্ষমা করে দাও, উনি সব ভুল বুঝতে পেরেছে। আয়েশা রাশেদকে হাত ধরে তারপর কাঁদতে কাঁদতে বলল, এটাই কিন্তু শেষ সুযোগ, এরপর যদি আর কোনোদিন কিছু দেখি তাহলে কিন্তু আমি। রাশেদ স্ত্রীর মুখ চেপে ধরে বলল, এসব কথা বলবে না। তারপর রাশেদ নিজের স্ত্রীকে জড়িয়ে ধরল, আর তাদের মহামিলনের সাক্ষী হলো নুরু। চোখের সামনে তাদের সংসারটা জোড়া লাগতে দেখে তার চোখ দিয়ে আনন্দের অশ্রু বের হয়ে পড়ল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি রচনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় আলমগীর।